চিটিং সিটিং করি নাই, আর ইনশাল্লাহ করার আশা করি না। কেননা আমি একটা প্রবাসী, প্রবাসের টাকা যে কত কষ্টর আমি বুঝি, যেহেতু আমি প্রবাস করে আসছি। এক প্লেট ভাত 3 বার 7 বার থুয়েও উঠতে হয় ওরা অর্ডার দিলে। তো যে আমার ভাই, আমার যেই ভাই আমার পাশে দাঁড়ায়, অবশ্যই আমি তার পাশে থাকবো আজীবন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর এবং অসহায় দরিদ্র যারা আছেন তাদের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনবো। তো আমরা সরাসরি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার বোন? ববি। ভবি আপা, প্রবাসী ভবি পরিচিত হয়ে গেছেন আপনি আমাদের প্রোগ্রাম করে। আচ্ছা, সব কিছু মিলে কেমন চলছে? বেশি ভালো না ভাইয়া, অনেক কষ্টতে আছি। যেমন 2টা বাচ্চা নিয়ে কষ্ট, অনেক কষ্ট। যেমন 2টা বাচ্চারে মানে আগে মাদ্রাসায় পড়াইতাম বাহিরে থাকতে, এখন মানে আমি এতটুকু লিন ইয়া হয়ে গেছি গা, মানে আমার কাছে ঘর ভাড়া যদি দিব এরকম টাকাও থাকে না। কেন বাহির থেকে আওয়ার সময় মানে অনেক টাকা ঋণ হয়ে গেছি। মা বাবার স্বর্ণ ছিল, এটাও বিক্রি করছি, আরও মানুষের কাছ থেকে কিছু ঋণ টিন করছি। আচ্ছা, আমরা একটা গল্পে ছিলাম, সেটা হলো যে আপনি কন্ট্রাক্ট বিয়ে করেননি বিদায় আপনার রুমমেট আপনাকে তাড়িয়ে দিয়েছে এবং আপনি রাজি হননি বিদায় ওখানে থাকতে পারেননি। তো এই গল্পটা একটু আমরা শেষ করতে চাচ্ছিলাম। জি বলেন আসলে কেন, কি হলো? ওই জায়গায় মনে করেন যে এই মহিলা বলছিল যে রাখবো না, যেহেতু বিয়ে বসি নেই, হ্যাঁ সমস্যা হতে পারে। তো আমি বলি ঠিক আছে, আমি অন্য জায়গায় রুম দেখবো। তো অন্য জায়গায় রুম দেখতে গেছিলাম, ওই জায়গায় একই কথা বলে যে খারাপ কাজ করবা, যদি করো তাহলে আমাদের এখানে থাকতে পারবো। তারপর চিন্তা করলাম যে কারোর সাথে থাকবো না, নিজে একলাই রুম নিয়ে থাকবো। তো মনে করেন অনেক পরে বলার পরে তারপরে আমি কই কি না, কারোর সাথে থাকবো না, আমি একাই বাসা নিয়ে থাকবো। তারপরে একা বাসা নিয়ে থাকতে গেছি। তারপরে দেখি কি পোষায় না, মনে করেন ঘর ভাড়া দর ভাড়া, আর ছেলেরা ডিস্টার্ব করে। একা বাসা থাকতে আরও একটু ডিস্টার্ব বেশি করে। তারপরে কই না, থাকবো না, চলে যাও। টাকার চেয়ে মান সম্মানটা বড়। টাকা পাওয়া যায় কিন্তু মান সম্মানটা পাওয়া যাবে না। তারপরে পুলিশের কাছে ধরা দিলাম, ও পুলিশে ধরলো। তারপরে বাংলাদেশে কিছু স্বর্ণ ছিল, এটা বেচলাম। আমার বাপ মায় কিছু টাকা ঋণ করলো, কইরা টইরা আইলাম। এখন বাংলাদেশে এখন অবস্থা আরও বেশি খারাপ, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা ভালো না, কাজ কাম পাওয়া যায় না সহজে। এখন 2টা বাচ্চারা পড়ালেখা করাইতে অনেক সমস্যা হয়, তো আমার ঘর ভাড়া দিতে আরও বেশি সমস্যা হয়। এখন যদি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ান, তো অবশ্যই তার পাশে আমি থাকবো। অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। তো আসলে এই যে প্রবাস থেকে যখন বাংলাদেশে আসলেন, আসার মানে কতদিন সময় লাগলো টোটালি? মানে আপনার 4 মাস বলছিলেন ছিলেন, মানে টাকা পাঠাতে কি দেরি করেছে এই জন্য রয়েছিলেন? টাকা পাঠাইতে, হ্যাঁ, জেলের মধ্যে মনে করেন যে যার কাছে টাকা আছে 1 সপ্তাহের ভিতরেই পাঠাই দেয়, আর যদি যার কাছে টাকা না থাকে তার মানে একটু দেরি হয়, 20-25 দিন 1 মাস লাগে। তো আমার টাকাটা জোগাইতে একটু দেরি হয়েছিল, তার জন্য আমার আসতে দেরি হয়েছে। আচ্ছা, টাকা বাংলাদেশ থেকে পাঠানোর পরে আপনি আসছেন, টিকিট এখান থেকে কেটে দিয়েছে? না, টিকিট ওইখান থেকে কাটছে, এখান থেকে টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তো ববি আপা, এই যে আসার পরে বাংলাদেশে এখন আছেন, পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছেন আসলে? ভাইয়া, পরিবারের সাপোর্ট পাইতেছি বলতে, আমার আব্বু তো অনেক বয়স্ক, সো আমার আব্বু তো অনেক টাকায় মেড ইন হয়ে গেছে। টিকিট করতে মানে এই দেশের আমি আগেই নিয়েছিলাম 1 লাখ টাকা, এরপরে টিকিট করতে আরও 70,000 টাকা লাগছে। 70,000 থেকে মনে করেন যে 30,000 টাকা স্বর্ণ বিক্রি করছে, আর ওইটি মনে করেন যে মানুষের কাছ থেকে ঋণ টিন করে আনছে। আচ্ছা, এই যে বাংলাদেশে আসার পরে আসলে আপনি কি যাওয়ার সময় কি বাংলাদেশে আপনার পরিবার যারা আছে এদের মতামত ছিল যাওয়ার জন্য? জি, মানে আপনি যখন যেতে চেয়েছেন তখন কি তারা মত দিয়েছে? হ্যাঁ। আছেন অনেক পরিবার আসলে যেতে দেয় না। না, আমার আব্বু বলছিল যে তো বিয়ে করে ফেলছে, তুই এইখানে থাকলে তোর মন খারাপ হবে বা এটা সেটা, থাক, যায় 2 বছর ঘুরে আসি, দেখে কপালে কি আছে। মানে পরিবার থেকে একটা সাপোর্ট পেয়েছেন, তাহলে তো আপনার কোনো সমস্যা ছিল না। তো আসলে প্রবাসে কেন আসলে যাওয়ার জন্য এত মন কাটলো বা এত আগ্রহ দেখালেন? আপনি তো দ্বিতীয় বিয়ে করে বাংলাদেশে থাকতে পারতেন। ভাইয়া, একটা হয়েছে কি, আমার একটা ভাই নাই, আচ্ছা, আর এক হচ্ছে আমার আব্বু বুড়া, রিক্সা চালায়। তো আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা নিয়ে আমার নিয়ে চলতে তো আমার বাপের অনেক কষ্ট হয়ে যাবে।
ঢাকা শহরের ব্যাপার তো জানেনি, তো এই জন্য আর কি চলে তো আসছি। এখন আসলে আপনি কি চিন্তা ভাবনা করতে যাচ্ছেন? আবারও কি প্রবাসে যেতে চান? এখন আবার প্রবাসে যেতে চাই, যদি ভালো কেউ আমার পাশে দাঁড়ায়, সে যদি বলে যে ভালো আমার পরিচিত বা আমার পাশে, তাহলে চিন্তা ভাবনা করবো আর কি যাওয়ার। মানে আপনি একবার ঠকে আসছেন বাংলাদেশে, আবারও যেতে চাচ্ছেন? মনে করেন যে পরিচিত কারোর যদি পাই, মনে করেন সবাই তো সমান না, 5 আঙ্গুল তো সমান না, সো ভালো মন্দ তো সব জায়গায় আছে। কপাল যদি আমার ভালো হয়, আর যদি ভালো না হয় তো আবার মনে করেন আগের মতোই। আচ্ছা, যখন আপনি আপনার এই এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন, বাংলাদেশ আসার পর ওই পার্টির সাথে যোগাযোগ করছেন যে আমার টাকা দাও বা আমি ওখানে থাকতে পারি, এই প্রবলেম হয়েছে, তোমরা আমার হেল্প করোনি, এই প্রতিবাদ করেছিলেন আপনি? না ভাই, আমি মিথ্যা কথা বলবো না, আমার প্রবাসী যেতে আমার কোনো টাকা আমার কাছ থেকে নেয় নেই। টাকা নেয়নি? না। আচ্ছা আচ্ছা, ও তাহলে তো আপনি ভালো মতো নিয়ে গিয়েছেন, শুধু পাসপোর্টটা করেছেন নিজে? হ্যাঁ, শুধু পাসপোর্টটা নিজে করছিলাম, আর কোনো টাকা নেই আমার কাছ আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, এমনি মেয়েদের যেতে কি টাকা লাগে না? না, লাগে মানে জর্ডান বা দুবাই ফ্রি ভিসায় গেলে টাকা লাগে, এছাড়া কোনো টাকা লাগে না। হাউস বিষয়ে গেলে বেশি টাকা লাগে না? না, 1 টাকাও লাগে না, জাস্ট পাসপোর্টটা। পাসপোর্টটা। আচ্ছা, এখন বাংলাদেশে এসেছেন আসলে, এই মুহূর্তে আপনার অনেকেই আশেপাশে আছে বা অনেকেই প্রস্তাব দিয়ে থাকেন পরিবারের মাধ্যমে, এরকম কোনো ঘটনা আছে আপনার জীবনে? না, আমার এরকম কোনো প্রস্তাব আসে নাই, আর আসছিল প্রবাসে যাওয়ার আগে, বলছিল আমার আব্বু আম্মু, কিন্তু আমি রাজি হই নাই। কি লিগে? আমি চাইছিলাম আমার নিজের পায়ে দাঁড়াবো, যে প্রবাসে যায় তো হার মাইনে এসছি। এখন কি অন্যের পায়ে দাঁড়ানো আছে? না, এখন আমি নিজের পায়ে দাঁড়াই আছি, কিন্তু না, ওই সময় নিজের একটা চেষ্টা ছিল যে নিজের ভবিষ্যৎটা নিজে করতে পারি কিনা। আচ্ছা তো যেহেতু একটা ভাই নাই, পাশে স্বামী নাই, তার জন্য আর কি। আচ্ছা, আপনার দীর্ঘদিন আপনি অনেক দূরত্ব ছিলেন আমাদের থেকে, আমরা আসলে আপনাকে মিস করেছি, বা এর আগেও আপনি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলেন অনেক আগে হয়তো বা, তাই না? জি। আপনাকে তো অনেকেই চেনে মোটামুটি, সেই প্রবাস ফেরত ভবি। তো আমরা আসলে তার কথা শুনছিলাম, এবং তিনি যে কথাটা এর আগে বলছেন যে আসলে ভালো মানুষ পাওয়া বড় কষ্ট, আর যদি আমি ভালো মানুষ পাই তাহলে যেতে চাই। জি। আসলে প্রবাসে কি এমন দেখেছেন যে প্রবাসে যাওয়ার জন্য আবারও আপনার মন কাঁদে? মনে করেন যে বাংলাদেশে যে আসছি আজকে 2-3 মাস বা 4-5 মাস হয়ে গেছে, এই পর্যন্ত কোনো কাজ পাই না, কিন্তু বাংলাদেশে কোনো কাজের জন্য যেতে হলেই ঘুষ দাও, ওইটা করো, এটা করো। গার্মেন্টসের চাকরিও আমি কোনো দিন করি নাই, আর করতে পারবো না, তার জন্য আর কি। আচ্ছা, তো এই মুহূর্তে তো অনেক প্রবাসীরা দেখছে আসলে, তারা যদি বিয়ে করে আপনাকে নিয়ে যেতে চায় তাহলে কি করবেন? সেটা চাকরি না। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ অবশ্যই করব, কিন্তু আমাদের এটা ছেলে মেয়েকে দেখতে হবে। মানে আপনাকেও সাথে সাথে আপনার ছেলে মেয়েকেও দেখতে হবে? অবশ্যই। আর সে যদি বলে যে হ্যাঁ তোমার প্রবাসী নিয়ে যাব, তুমি কামাই করে তোমার 2টা বাচ্চাকে দেখবা, তাও পারবো, কিন্তু বাচ্চা 2টা তো আমি ছাড়তে পারবো না। বাচ্চা দুটো ছাড়তে, আপনাকে ছাড়তে তো বলেনি। না, আপনার কথা ভাবে বোঝা যাইতেছে না। আচ্ছা, তো এই মুহূর্তে অনেকেই দেখছে, দর্শক যারা আছেন দেশ এবং দেশের বাইরে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি কারোর সাথে কোনো দিন চিটিং করি নাই, আর ইনশাল্লাহ করার আশা করি না, কেননা আচ্ছা, অনেকেই অনেক রকমের কথা বলে যে মেয়েরা মানুষকে ঠকানো একটা ব্যবসা শুরু করেছে, যেটাকে বলে, আপনারা কি এরকমের করবেন নাকি কারোর সাথে? ভাই কে কীরকম করছে আমি জানি না। সো আমি একটা প্রবাসী, আমি বুঝি প্রবাসীদের কষ্টটা যে কী, কতটুকু। সো আশা করি আমি কারোর সাথে প্রতারণা করব না, আর কারোর সাথে সিট করব না, কেননা আমি একটা প্রবাসী। আচ্ছা, আমি বুঝি। এই মুহূর্তে অনেক প্রবাসীরাই দেখছেন, আপনার ভাষা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এর আগে। আপনি একটু বলেন যে আপনার ম্যাডামের হাজবেন্ড আপনার দিকে দৃষ্টিতে তাকিয়েছিলেন, সেই দৃষ্টিটা আপনি আপনার ম্যাডামকে কিভাবে বলেছিলেন ওই কথাটা একটু বলেন, এবং ম্যাডাম আপনাকে কি বলেছিল এটা একবারে বলে যাবেন। আমি আমার ম্যাডামকে বলছিলাম, ম্যাডাম ইনতে জজ মা হিলো, ইনতে জজ আইন মা হিলো, ইনতে জজ কিলিয়ম ফি সুপ মিশানা, বাদেন কালাম তাল গোরপানা নাতি মাসারি না ডায়মন্ড হেদে ইনতে ম্যাডাম যে জজ হেদে সো হ্যাঁ হেকে কিলিয়ম হেদে নমুনা আনা মা হেবু হেদা। পরে ম্যাডাম বলছিল যে আনা জজ মাফি হেদে নমুনা, আনা জজ আইন কইস।
পরে আমি কইলাম আর কি যে inte জজ আইন কয়েস আনাকে যাবে inte har det liam fi går på sit down inte shop করলো পরে আমার ম্যাডাম কয় কি লেশ inte hay কিয়া তো inte ম্যাডাম লানা ম্যাডাম আমি বললাম না inte ম্যাডাম তাই লেশ inte hay কিয়া তো আনা har det liam fi sit down inte আতে মাসারি মিশনা না আমি কইছি কি না আমি পরে আমি বলছি আনা মাফি মাসারি না ওই গিভ মাসারি inte بعدين كلام اوكي انا جوز هذا نمونه انا اشوف بعدين هيك انا جوز বাংলা কি বাংলা কি বাংলা মানে হ্যাঁ হ্যাঁ জামাইরে জিগাইবো যে তুই এরকম করস নাকি বা আমি বাসায় থেকে দেখবো একদিন আমার জামাই এরকম কিনা। অনেক ধন্যবাদ দর্শক, শুনছিলাম জর্ডানের প্রবাসী বউয়ের কিছু অজানা কথা। আমাদের হাতে সময় নেই, আমরা আসলে আজকে বিদায় নিতে চাচ্ছি, পরবর্তীতে আবারও কিছু কথা শুনবো। সবাই ভালো থাকবেন এবং এই ভবিষ্যতে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করতেছেন তাও আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব ভবিষ্যতে যোগাযোগ করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।